রাতে ঘুম ভাঙতেই যদি দেখেন বুকের উপরে কিছু একটা বসে আছে, চোখ রক্তের মতো লাল, চেহারাটা একদম বিভৎস, এমন দৃশ্য যদি আপনি দেখতেন, আপনি কি বেঁচে থাকতে পারতেন? আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সাথে আছি আমি আরিফ। স্বাগত জানাচ্ছি ভয়ের ঘন্টার চতুর্থ এপিসোডে। আজকের এপিসোডে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি হারহিম করা অসাধারণ দুটি ঘটনা, যা কিনা আপনাদের মনে ভয় ধরাতে, সেই সাথে ঘটনা দুটি নিয়ে ভাবতে বাধ্য করবে। আর আপনি যদি চান আপনার জানা ঘটনাটি ভয়ের ঘন্টাতে শেয়ার করতে, তাহলে দেরি না করেই পাঠিয়ে দিন আপনার কাছে থাকা ঘটনাটি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো voyerghonta@gmail.com, স্পেলিং VOYERGHONTA@gmail.com। সেই সাথে বলে দিই, আপনারা যারা মেডিকেল রিলেটেড ঘটনা অনেক বেশি পছন্দ করেন, তারা গত 3 নম্বর এপিসোডটি শুনতে ভুলবেন না। রক্তহীন করা লাশবাহী অ্যাম্বুলেন্সের চমৎকার একটি ঘটনা প্রচার করা হয়েছে সেখানে। যাই হোক, আর কথা না বাড়িয়েই সরাসরি ঘটনাতে চলে যাই। আশা করি পুরো সময়টা আপনারা আমার সাথেই থাকবেন। ভয় মানেই ঘন্টা, এ যেন এক ভয়ের ঘন্টা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ঘটনাটি মূলত আমার বাড়ির পাশের এক কাকার। এই পুরো ঘটনাটি আমি নিজ মুখে শুনেছি তার স্ত্রীর কাছ থেকে। কাকার নাম মুন্সি, সঙ্গত কারণে তার নামটা প্রকাশ করতে পারছি না। মুন্সি তার ছদ্মনাম। তিনি বাংলাদেশের স্বনামধন্য এক বিদ্যুৎ কেন্দ্রের স্টোর কিপার হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সুনাম এবং সম্মানের সাথে সেখানে কাজ করতেন। সালটা 2018। ঠিক সেই সময় ঘটে যায় তার সাথে এক মর্মান্তিক ঘটনা, যে ঘটনার শেষ পরিণতির সাক্ষী আমি নিজেই। মূলত বিদ্যুৎ কেন্দ্রটি যেখানে গড়ে উঠেছে, সেটি ছিল ওই এলাকার এক সময়কার রাজার রাজবাড়ি। বর্তমান বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে এখনো রাজবাড়ির ধ্বংসাবশেষ হিসাবে রয়েছে অনেক পুরাতন পরিত্যক্ত মন্দির, ভাঙা কিছু বসত বাড়ি। আর এই পুরো বিদ্যুৎ কেন্দ্রটি ঘিরে রয়েছে বিশাল বিশাল বড় মেহগুনি গাছ। সেই সাথে রয়েছে ঘাট বাঁধানো বড় বড় দুটি পুকুর। বিদ্যুৎ কেন্দ্রের দক্ষিণ গেটটি হাইওয়ের সাথে সংযুক্ত ছিল, আর পশ্চিম গেটটার বাইরে ঠিক হাতের বাঁ পাশে ছিল বড় এক গণকবরস্থান। আর সেই কবরস্থানটি আশেপাশের কয়েকটা এলাকার মানুষ ব্যবহার করত। পশ্চিম গেটটার সামনে ছিল হাতে গোনা কয়েকটা বাড়ি, সেদিকটাতে বসতি কম ছিল। ওই পশ্চিম দিকটা দিনে একটু ঝাঁঝালো থাকলেও রাতে একদম নিঝুম আর গা ছমছমে থাকত। সেদিকে খুব প্রয়োজন না পড়লে কেউ যেত না। চাচা সাধারণত রাতেই বেশিরভাগ সময় ডিউটি দিতেন। ঘটনার দিনও তিনি রাত জেগে কাজ করছিলেন। তার সাথে ছিলেন আরো 5 জন সহকর্মী। বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে 3টি ওয়াচ টাওয়ার ছিল, প্রতিটাতেই 2 জন করে ডিউটি দিত রাতে। সাধারণত কাজের ফাঁকে সবাই বিশ্রাম নেওয়ার জন্য ওই ওয়াচ টাওয়ারে উঠতেন। সেদিন রাতে চাচা কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হওয়াতে তিনি পাশের ওয়াচ টাওয়ারে যান বিশ্রাম নেওয়ার জন্য। ওয়াচ টাওয়ারটা 1 তলা সমান উঁচু, চারিপাশে টিন দিয়ে ঘেরা, উপরে চালাটাও টিনের। লোহার সিঁড়ি বেয়ে উঠতে হয় উপরে। আর এই ওয়াচ টাওয়ারের পাশেই ছিল পরিত্যক্ত একটা দোতলা বিশিষ্ট ভাঙা মন্দির। লোকমুখে শোনা যায় সেখানে আশেপাশের এলাকার কয়েকজন আত্মহত্যা করেছে, কেউ বিষ খেয়ে, আবার কেউ গলায় ফাঁস দিয়ে। সেই সাথে ওয়াচ টাওয়ারের পাশে অনেক ঝোপ জঙ্গল ছিল। যাই হোক, চাচা ওয়াচ টাওয়ারে গিয়ে একটু শুয়ে পড়লেন। ক্লান্ত শরীরে কিছুক্ষণের ভিতর তার চোখে ঘুম চলে আসে। এভাবে বেশ অনেকক্ষণ তিনি ঘুমিয়েছিলেন। রাত তখন 3টা। ঘুমের মাঝে তিনি তার বুকের উপর ভারী কিছু একটার উপস্থিতি অনুভব করেন। সেই সাথে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বুকের উপর ভারের চাপ বাড়তেই তার ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই তিনি দেখেন বুকের উপর 3 থেকে 4 বছর বয়সী একটা ছোট বাচ্চা বসে আছে। বাচ্চাটির মুখ বিভৎস রকম, আগুনের মতো লাল দুটি চোখ, আর সেই সাথেই বাচ্চাটির মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে তার বুকে। হঠাৎ ঘুম ভেঙে চোখের সামনে এই দৃশ্য দেখার পর তিনি ভয়ে নিস্তব্ধ হয়ে যান। ঠিক সেই সময় কি করবেন বুঝতে না পেরে আল্লাহর নাম নিয়ে দোয়া পড়তে শুরু করেন, আর একটানে 2 হাত দিয়ে সেই বাচ্চাটাকে বুক থেকে উঁচু করে ছুঁড়ে ফেলেন পাশের টিনের দেওয়ালে। দেওয়ালের দিকে ছুঁড়ে মারতেই দেওয়ালে আঘাত লেগে এক বিকট শব্দ হলো।
বাচ্চাটিকে ছুঁড়ে ফেলা মাত্রই চাচা এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে জোরে জোরে দোয়া পড়তে শুরু করলো। এরপর সে দেখে বাচ্চাটি হামাগুড়ির মতো করে তার দিকে এগিয়ে আসছে। সেই সাথে অদ্ভুত এক মিশ্রিত ফ্যাকাশে কণ্ঠে বাচ্চাটি তার উদ্দেশ্যে বলে উঠল, তুই আমাকে আঘাত করলি কেন? এই আঘাতের পরিণাম তোকে ভোগ করতেই হবে। এরপর চাচার আর কিছু মনে নাই। বেশ কিছুক্ষণ পর তার সহকর্মীদের ডাকে তার জ্ঞান ফেরে। দুইজন সহকর্মী দূর থেকে টাওয়ারের উপরে এক বিকট শব্দ শোনেন। এরপর আওয়াজ শুনে তারা টাওয়ারে এলেন। টাওয়ারে এসে তারা দেখেন চাচা অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে। এই অবস্থা দেখতে পেয়ে জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করেন তারা। এরপর তার সহকর্মীরা তার কাছে জানতে চাইলেন কি হয়েছে, কিসের শব্দ হলো টাওয়ার থেকে। তখন চাচা কথা ঘুরিয়ে তাদেরকে বেশি কিছু না বলে তাদেরকে বলে তার শরীর খারাপ লাগছে। সেই সাথে তাদের সহকর্মীদের ভিতরে একজনকে বলে কিছুক্ষণের জন্য তার সাথে থাকতে, তার বাড়ি থেকে কেউ আসা পর্যন্ত। বলে রাখা ভালো লিসেনার্স, বিদ্যুৎ কেন্দ্রটি যেখানে ছিল সেখান থেকে চাচার বাড়ির দূরত্ব ছিল 5 থেকে 7 মিনিটের মতো। তিনি তখন তার বাড়িতে ফোন দেন। ফোন দিয়ে বলে তাকে নিতে তার ছেলেদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। ফোন করার কিছুক্ষণ পর চাচার বাড়ির লোকজন আসলে বাকি সহকর্মীদেরকে রেখে তিনি বাড়িতে চলে যান। এদিকে বাড়ি আসার পর শুরু হলো তার প্রচন্ড জ্বর, সেই সাথে বমি। জ্বর তার সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গিয়েছিল তখন। এ অবস্থায় বাড়িতে আসার পর তার বাড়ির লোকজন জিজ্ঞাসা করলো হঠাৎ করে তার শরীর খারাপ হওয়ার কারণ কি। এবার চাচা তার ভয় পাওয়ার কারণ এবং শরীরের এই অবস্থার কথা তাদেরকে জানালেন। সবকিছু শোনার পর বাড়ির লোকজন তৎক্ষণাৎ পাশের বাড়িতে থাকা এক মসজিদের ইমামকে বাড়িতে ডেকে আনেন। হুজুর আসার পর তাকে ঝাড়ফুঁক করে চলে যায়। হুজুর চলে যাওয়ার পর সে রাতে ফজরের আজানের প্রায় 30 মিনিট আগের কথা এটি। প্রচন্ড জ্বর নিয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ তিনি তার গলায় কারোর হাতের স্পর্শ অনুভব করল। সেই সাথে শুনতে পেলেন সেই বাচ্চাটির বলা সেই কথাগুলো। সে প্রচন্ড চিৎকার দিয়ে বিছানা থেকে উঠে বসল। তার চিৎকারের শব্দ শুনে পাশে থাকা ঘরগুলোতে তার সন্তানেরা তার রুমে দৌড়ে আসে। এরপর তাকে জিজ্ঞাসা করলে সে বলে তাকে কে যেন গলা টিপে ধরেছিল। এটা শুনে তার বাড়ির লোকজন তার পাশেই বাকি রাতটা না ঘুমিয়ে কাটিয়ে দেয়। পরের দিন সকালে আবারও এক হুজুরকে ডেকে আনা হয় বাড়িতে। হুজুর আসার পর তাকে বিভিন্নভাবে ঝাড়ফুঁক করে, কিন্তু কোনো কিছুতেই যেন কিছু হচ্ছিল না তার। এরপর রাত হলেই চাচা বাড়ির বাইরে বিভিন্ন জায়গায় সেই বাচ্চাটিকে দেখতে লাগলেন। সেই সাথে শুরু হয় গভীর রাতে তার বাড়ির ছাদে বাচ্চাদের দৌড়াদৌড়ির শব্দ। আর সেই শব্দগুলো তিনি একা না, বাড়ির সবাই শুনতে পেতেন। সেই সাথে তিনি আরো শুনতেন তার বাড়ির চারপাশে থাকা গাছগুলো থেকে বাতাসে ডাল ভেঙে পড়ার শব্দ। কিন্তু পরের দিন সকাল হতেই তিনি যখন বাড়ির চারপাশে দেখতে যেতেন কোন গাছটি ভেঙেছে, তিনি গিয়ে দেখতেন সব ঠিকঠাক, কোথাও একটা ছোট ভাঙা ডালেরও চিহ্নটুকু নাই, আর আশেপাশের গাছগুলো একদম অক্ষত অবস্থায় আছে। চাচার ভয় পাওয়ার 8 থেকে 10 দিন পরের কথা এটি। এক দুপুরে চাচা বাড়ির উঠোনে লাগানো গাছগুলো পরিষ্কার করছিলেন। হঠাৎ তিনি সবার সামনে কাঁপতে কাঁপতে মাটিতে সেন্সলেস হয়ে যান। চাচার বাড়ির লোক তাকে ধরে এনে বিছানাতে শুয়ে দিয়ে দ্রুত একজন ডাক্তারকে ডাকে। ডাক্তার তার অবস্থা দেখে জানায় তাকে এখনই হসপিটালে নিতে হবে। তার বাড়ির লোকজন আর কিছু না ভেবেই সাথে সাথে একটা অ্যাম্বুলেন্স কল করে তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে বিভিন্ন পরীক্ষা দেয়। পরীক্ষা করানোর পর ডাক্তার প্রত্যেকটা রিপোর্ট দেখলেন, তার সব রিপোর্টই নর্মাল ছিল। ডাক্তার তাকে আরেকদিন হসপিটালে রেখেই পরের দিন রিলিজ করে দেয়। হসপিটাল থেকে রিলিজ হওয়ার 2 দিন পর থেকেই তার অবস্থা আবারও খারাপ হতে থাকে। 2 দিন পর থেকে তার আচরণ অস্বাভাবিক হতে থাকে। মাঝরাতে তার স্ত্রীর ঘুম ভাঙলে সে দেখতে পেতেন চাচা ঘরে থাকা আয়নার সামনে গিয়ে আয়নার দিকে তাকিয়ে তার মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়তেন। সেই সময় চাচি তাকে এই কাজে বাধা দিলে তিনি চাচিকে প্রচন্ড রকম মারধর করতেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। এভাবে দিন দিন তার অবস্থা খারাপ হতে দেখে তার বাড়ির লোকজন তাকে এক বড় কবিরাজের কাছে নিয়ে গেলেন। কবিরাজ দেখার পর বলেন, অনেক দেরি হয়ে গেছে, বড় ভুল করে ফেলেছেন আপনারা। সবকিছুই শেষ, আমার দ্বারা সম্ভব না তাকে সুস্থ করা। একমাত্র আল্লাহই পারবেন তাকে এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে। এটা বলে কবিরাজ সামান্য কিছু তেল আর পানি পড়ে দেন তার গায়ে মালিশ করার জন্য এবং তার খাওয়ার জন্য, এবং সবাইকে বলেন
চাচার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করার জন্য। এখান থেকে মলিন মুখ নিয়ে সবাই বাড়িতে ফিরে আসলো। বাড়ি ফেরার পর বাড়িতে নেমে এলো এক শোকের ছায়া। সেখান থেকে ফেরার পরের দিনই চাচা প্রচন্ড অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। সুস্থ সবল একটা মানুষ হঠাৎ করে তার শক্তি হারিয়ে বিছানায় পড়ে গিয়েছে। দিন দিন তার শরীর শুকিয়ে যেতে থাকে, সেই সাথে তার খাওয়া দাওয়াও কমে আসে। দেশে অনেক বড় বড় ডাক্তার দেখানোর পরও তার কোনো উন্নতি হচ্ছিল না। অবশেষে তার বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় চাচার উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়াতে নিয়ে যাবেন। যেই ভাবা সেই কাজ, তাকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হলো ডাক্তার দেখানোর জন্য। সেখানে নেওয়ার পর ডাক্তার জানালেন চাচার লিভারে পানি জমেছে এবং তার হাতে খুব বেশি সময় নেই। এরপর ডাক্তার তাদেরকে জানায় মেডিকেলভাবে যতটুকু সম্ভব ততটুকু তাকে ওষুধ দিয়ে চেষ্টা করবেন তারা, বাকিটা উপরওয়ালার হাতে। তার জন্য দোয়া করতে বললেন। ইন্ডিয়া থেকে ডাক্তার দেখানোর পর তারা বাড়ি ফিরে এলেন। তারপর বাড়িতে ফেরার পর শুরু হলো চাচার সাথে নতুন ঘটনা। চাচা প্রায় রাতে ঘুমের ভিতর সেই বাচ্চাটাকে দেখতে পেতেন, কিন্তু এবার সেই বাচ্চাকে দেখতে পেতেন কাফনে মোড়ানো লাশ হিসাবে, এবং সেই বাচ্চা তাকে আহ্বান করে তার দিকেই ডাকছে। চাচা প্রায় রাতে এরকম আজে বাজে স্বপ্ন দেখেই চিৎকার করে কাঁদতেন। এরপর একদিনের কথা, চাচা সেদিন রাতে ঘুমিয়েছিলেন, কিন্তু সেদিন ঘুমের মাঝে কোনো স্বপ্ন দেখেননি তিনি। ঠিক ফজরের আজানের 30 থেকে 40 মিনিট আগে ঘুমের ভিতর চাচার বুকে প্রচন্ড ব্যথা হতে থাকে। এক পর্যায়ে চাচার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথেই তিনি ডান পাশ থেকে বাম পাশে ঘোরেন। বাম পাশে ঘুরতেই তার চোখ চলে যায় দরজার দিকে। সেদিকে তাকিয়ে চাচা যেটা দেখতে পায়, সেদিনের পর সেটাই ছিল চাচার শেষ দেখা। তিনি দেখেন তার দরজার সামনে সেদিনের সেই বুকের উপরে বসে থাকা বাচ্চাটি বিকৃত চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। সেই সাথে বিকৃত চেহারার বাচ্চাটি তার দিকে হাত বাড়িয়ে তাকে ডাকছে আর বলছে, সময় ফুরিয়ে গেছে, তোর ফল তুই পেয়ে গেলি। এটা বলেই চাচার চোখের সামনে সেই বাচ্চাটি হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। এদিকে তার বুকের ব্যথা প্রচন্ড বাড়ার কারণে সে ছটফট করছিল বিছানায়। তার পাশে থাকা স্ত্রী ঘুম থেকে উঠে এই অবস্থা দেখে সবাইকে ডেকে আনে। ডাকার পর সবাই অনেক দোয়া কালাম পড়ে তার গায়ে ফু দেয় এবং তাড়াহুড়ো করে ডাক্তার ডাকতে বলে। চাচা তখন তার দেখা শেষ বাচ্চাটির কথা বলেন তার স্ত্রীকে। এরই মাঝে প্রচন্ড বুকে ব্যথা নিয়ে কিছুক্ষণের ভিতরে চাচা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়েন। ঠিক তার 5 মিনিট পর চারিদিক থেকে ভেসে আসে ফজরের আজানের শব্দ। ডাক্তার আসার পর ডাক্তার সবাইকে জানায় চাচা সবাইকে ছেড়ে না ফেরার দেশে চিরদিনের জন্য চলে গিয়েছে। চাচার মৃত্যু হয়েছে। চাচার মৃত্যুর পর পুরো পরিবারের উপরে নেমে আসে এক শোকের ছায়া। এই ঘটনা আজও তার বাড়ির লোকজন কেউ ভুলতে পারেনি। আজও এই রহস্যের কোনো ব্যাখ্যা নেই। কেন এমন হলো, কি সেই বাচ্চার অভিশাপ, কেউ জানে না। প্রিয় লিসেনার্স, এই ছিল চাচার ঘটনা। আপনাদের কাছে এই ঘটনাটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে আপনাদের কাছে আমার প্রশ্ন, ঠিক আপনারা কি ভাবছেন, চাচার মৃত্যুর রহস্য কি? কমেন্ট বক্সে জানিয়ে ফেলুন এই রহস্যের অর্থ আপনার কাছে কি। আর আপনি যদি আপনার জানা বা আপনার সাথে ঘটে গিয়েছে এমন কোনো ঘটনা ভয়ের ঘন্টার সাথে শেয়ার করতে চান, তাহলে এখনই পাঠিয়ে দিন voyerghonta@gmail.com এই ঠিকানায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার চলুন শুনে আসি ভয়ের ঘন্টার 2য় নম্বর ঘটনাটি। আশা করি চাচার এই ঘটনার মতো 2য় ঘটনাটিও আপনাদের পরিপূর্ণ ভয়ের অনুভূতি দিতে পারবে। চলুন আর কথা না বাড়িয়েই সরাসরি চলে যাই 2য় ঘটনায়। বাকি সময়টা ভয় কাটাতে শেষ পর্যন্ত শুনতে থাকুন। মূলত এই ঘটনাটি পাঠিয়েছে আমার এক ফেসবুক ফ্রেন্ড সাকিব। সাকিব এটা শুনেছিল তার মামার মুখ থেকে। এটা তার নানা বাড়ির গ্রামের একটি ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ঘটনাটি 2004 সালের দিকের। দক্ষিণ অঞ্চলের এক ছোট নদী ঘেরা গ্রাম কুসুমপুর। তাহেরা ছিল এই গ্রামের মেয়ে। 9ম শ্রেণীতে পড়ত। তার পরিবারে ছিল বাবা মা এবং একমাত্র ভাই রাজু। তাদের বাড়ির পিছনে ছিল একটা নদীর ঘাট, যেখানে সাধারণত সবাই গোসল করা থেকে সব ধরনের কাজ করত। একদিন দুপুরে তাহেরা ঘাটে গিয়েছিল কাপড় ধোয়ার জন্য, কিন্তু একে একে সবাই ঘাট থেকে চলে আসলেও তাহেরা সেখানে একাই ছিল।
এভাবে দুপুর গড়িয়ে যখন বিকাল হতে যাবে, তখন তাহেরাকে বাড়ি ফিরতে না দেখে তার মা নদীর ঘাটে যায় তাহেরাকে দেখতে। সেখানে গিয়ে সে দেখতে পায় তাহেরা নদীর ঘাটে পানিতে পা ডুবিয়ে চুপচাপ পানির দিকে তাকিয়ে মাথা নিচু করে বসে আছে। এটা দেখে তাহেরার মা তাহেরাকে অনেকবার ডাকলে তাহেরা কোনো উত্তর দিচ্ছিল না, একভাবেই বসেছিল সেখানে, যার কারণে সে কয়েক পা এগিয়ে গিয়ে তাহেরার গায়ে হাত দিতেই তাহেরা ভয়ে লাফ দিয়ে ওঠে। তাহেরার এমন কাজ দেখে তার মা তাকে বকাঝকা দিয়ে বাড়িতে আনেন। বাড়িতে আনার পর তাহেরা সোজা চলে যায় তার ঘরে। ঘরে গিয়ে সে বিছানার উপরে মনমরা হয়ে বসে রইল। এদিকে ঘাট থেকে আসার পর তাহেরার মা তাহেরার ভিতরে লক্ষ্য করে মেয়েটা একদম চুপচাপ হয়ে গেছে। তাহেরার এমন অবস্থা দেখে তার মায়ের মনে প্রশ্ন আসে, তাহেরার আসলে কি হয়েছে। এরপর সে ঘরে গিয়ে তাহেরাকে সন্ধ্যায় ডাক দেয়। তাহেরা আসলে তাকে তার মা জিজ্ঞাসা করে কোনো সমস্যা হয়েছে কিনা। তখন তাহেরা তার মাকে বলে, মা, আমি না আজ ওর জায়গায় ছিলাম, ও আমাকে ওর সাথেই নিয়ে যাবে বলেছে। মেয়ের মুখে এই কথা শুনে তাহেরার মা তাকে আবার প্রশ্ন করে, কে নিয়ে যাবে তোকে? তখন তাহেরা বলে, জানি না। এটা বলে রাগ করে ঘর থেকে বেরিয়ে অন্য ঘরে গিয়ে জোরে জোরে কাঁদতে থাকে। এদিকে মেয়ের এরকম অস্বাভাবিক আচরণ দেখে তার মন বিচলিত হয়ে পড়ে। নানা রকম কথা আর প্রশ্ন ঘুরতে থাকে তার মাথায়। এরই মাঝে তাহেরার বাবা রাতে বাড়ি ফিরলে তাকে সবকিছু জানাই তার মা। সব শুনে তাহেরার বাবা তার মাকে বলে, তুমি তো ওকে আমাদের হুজুরের কাছে নিয়ে গিয়ে ঝাড়ান কারান করে আনতে পারতে, মেয়েটা হয়তো ভয় পেয়েছে। সেই সাথে বলে মেয়েটাকে আজ রাতে তাদের সাথে ঘুমাতে নিতে। তাহেরা এবং তাহেরার বাবা মা সে রাতে একসাথে ঘুমায়। মাঝরাতে যখন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তাহেরার মা ঘুম থেকে উঠে সে দেখে তাহেরা তাদের পাশে বিছানাতে নেই। এরপর ঘরের লাইট জ্বালালে দেখতে পায় তাহেরা ঘরের জানালা খুলে বাইরে হাত বের করে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে, আর সে যেন ফিসফিস করে কারোর সাথে কথা বলছে। তাহেরার মা তাহেরাকে ডাকতেই তাহেরা চুপ করে মাথা নিচু করে বিছানায় এসে বসে পড়ে। এবার তার বাবাকে ডেকে তার মা এসব কথা বললে তার বাবা তাহেরাকে জিজ্ঞাসা করে, মা, তুই ওখানে দাঁড়িয়ে কি করছিলি? কার সাথে কথা বলছিলি? এবার তাহেরা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, বাবা, ও কেমন জানি আমাকে ভয় দেখায়, আর আমি ওর সাথেই কথা বলছিলাম। তাহেরার মুখে এমন কথা শুনে তার বাবা কিছু বুঝতে না পেরেই মেয়েকে বলে ঘুমিয়ে পড়তে। তাহেরা তখন তার বাবার কথা শুনে চুপচাপ ঘুমিয়ে পড়ে। পরের দিন স্বাভাবিকভাবেই কোনো ঝামেলা ছাড়াই দিনটি কেটে যায়। এর পরের দিন তাহেরার সকাল থেকে বুকে আর পেটে ব্যথা হতে থাকে। বুকে ব্যথায় ছটপট করতে থাকে সে, আর সেই সাথে তার মাকে বলে, মা, ও আমার পেটে কি যেন করেছে, আমার অনেক ব্যথা হচ্ছে। তাহেরার মা এবার তাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বেশ কিছু ওষুধ লিখে দেয়, সেগুলা খেয়ে তাহেরা ঘুমিয়ে যায়। দুপুরে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে আবারও ঘুমিয়ে পড়ে সে। সন্ধ্যার পর তাহেরার পুরো শরীরে লাল দাগ দেখা যায়, অনেকটা আঁচড়ের মতো, আর সেগুলো রক্ত জমাট বেঁধে আছে। শরীর এমন দেখে তার মা তাকে জিজ্ঞাসা করে, এগুলো কিভাবে হলো? তখন সে উত্তর দেয়, আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমার শরীরটা কেমন জানি হচ্ছিল, আমার শরীর অনেক বেশি জ্বালাপোড়া করছিল। সে এবার তার মাকে বলে, মা, আমার মনে হয় এই শরীরটা আমার না। তার মুখে এমন কথা শুনে তার মা তাকে বলে, এসব কিছুই না, ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে। সে রাতের কথা এটি। ঘুমের ভিতর হাঁটতে হাঁটতে তাহেরা বারান্দায় চলে আসে। এসে জোরে জোরে কাঁদতে থাকে। তার কান্নার শব্দে তার বাবা মা এবং তার ভাই উঠে এসে দেখে তাহেরা বারান্দায় দাঁড়িয়ে কাঁদছে। এরপর তার কাছে গিয়ে তারা যখন কিছু জিজ্ঞাসা করতে যাবে, ঠিক তখনই তাহেরা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মেয়ের এমন অদ্ভুত আচরণ আর খারাপ অবস্থা দেখে তার বাবা পরের দিন বাড়িতে একজন হুজুরকে ডাকেন। হুজুরকে ডাকার পর হুজুর তাহেরাকে নিয়ে বসলেন। হুজুর তার সামনে বসে দোয়া পড়তে শুরু করেন। আস্তে আস্তে তাহেরার শরীর কাঁপতে থাকে, ঠোঁট শুকিয়ে যায়, তার চোখ স্থির হয়ে যায় এক জায়গাতে। হুজুর দোয়া থামিয়ে দিয়ে বলে, কে তুই? তাহেরা তখন মাথা নিচু করে বসে বলে, আমি তাহেরা না, কিন্তু এই শরীর আমার।
এরপর তার শরীরে থাকা জিনটির সাথে হুজুরের অনেক ঝামেলা হয়। হুজুর জোরে জোরে কোরআনের আয়াত পড়তে থাকেন। এর কিছুক্ষণ পর তাহেরার শরীরে এক ঝাঁকুনি দিয়ে মাটিতে পড়ে যায় এবং এক পর্যায়ে জিনটি তখনকার মতো তার শরীর থেকে বিদায় নেয়। ঘরের ভিতর সবাই নিথর হয়ে যায় তাহেরার মুখের ভঙ্গি, চোখের দৃষ্টি দেখে। পরের দিন রাতে সে যখন তার বাবা মায়ের সাথে ঘুমিয়েছিল, রাতে ঘুমের মাঝে চিৎকার দিয়ে উঠে বলে তাদের টিনের চালের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, উঠোনে কারা দাঁড়িয়ে আছে, ওরা আমাকে নিতে এসেছে। কথাটি বলার কিছুক্ষণ পরেই টিনের চালের উপর শুরু হয় কিছু একটা হেঁটে চলার শব্দ। সেই সাথে বাড়ির উঠোনে মনে হচ্ছে অনেকগুলো মানুষ একত্রে দাঁড়িয়ে কথা বলছে। সবাই স্পষ্ট শুনছে শব্দগুলো। 1 রাত, 2 রাত, 3 রাত, পরিস্থিতি দিন দিন খারাপ হতেই থাকে। প্রিয় লিসেনার্স, এই ঘটনার পর একদিনের কথা। তাহেরার ভাই রাজু সন্ধ্যার পর বাজার থেকে বাড়িতে আসছিল। চারিদিকটা চাঁদের আলোতে ভরপুর ছিল। সে যখন তার বাড়ির পিছনে নদীর ঘাটের কাছাকাছি চলে আসে, সে শুনতে পায় কোথা থেকে যেন এক মৃদু কণ্ঠের কান্না ভেসে আসছে। সে এবার কান্নার উৎস খুঁজতে এদিক সেদিক তাকায়। সে আরেকটু সামনে আসে দেখতে যে কান্নার শব্দটি কোথা থেকে হচ্ছে। সে এবার দূরে চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পায় নদীর ঘাটে একটা মেয়ে বসে আছে, মাথা নিচু বা পানিতে নামানো, আর সে ধীরে ধীরে দুলছে। সে স্বাভাবিকভাবে আরেকটু সামনে এগিয়ে এসে দেখার জন্য কে বসে আছে সেখানে। কাছাকাছি আসতেই সে দেখে তারই বোন তাহেরার মতো কেউ একজন বসে আছে সেখানে। এটা দেখার পর সে ভাবতে থাকে, তাহেরা এই সময় এখানে কি করছে? আবার কোনো সমস্যা হয়নি তো? এবার তার বোনের নাম ধরে ডাকতে ডাকতে সামনের দিকে সে এগিয়ে যেতে থাকে। অনেকবার ডাকাডাকি করলেও সেদিক থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছিল না। সে এবার কাছে গিয়ে সামনে থাকা মেয়েটির কাঁধে হাত রাখে আর বলে, কিরে তাহেরা, তুই এখানে কি করছিস? এই সময় নদীর ঘাটে কি তোর? মা কোথায়? চল বাড়িতে চল। তার কথাগুলো বলা শেষ হতেই মেয়েটি মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। সে এবার চোখের সামনে যেটা দেখলো সেটা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত থাকবো না ওই সময়। চেহারা বিশ্রী রকমের দেখতে, চোখের জায়গায় চোখ নেই, মুখের এক পাশে ছেঁড়া, হা হয়ে মাংস ঝুলছে। মুখে ছেঁড়া অংশ দিয়ে দাঁতের চোয়ালগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এই দৃশ্য চোখের সামনে দেখে রাজু চিৎকার দিয়ে দৌড় দিতে যায়। ঠিক তখনই ঘটে আর এক বিপত্তি। পিছনে থাকা সেই মেয়েটি তার হাত টেনে ধরে। রাজুর ভয়ে যেন দম বন্ধ হয়ে যাচ্ছিল। সে এবার জোরে আল্লাহু আকবার বলে তার হাতটি এক টান দিয়ে ছাড়িয়ে নিয়ে দৌড় দিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে তার মাকে ডেকে জিজ্ঞাসা করে, তাহেরা কোথায়? তখন তার মা উত্তর দেয়, তাহেরা তো ঘরে পড়ছে। কেন, কি হয়েছে? তখন রাজু সব ঘটনা খুলে বললে সবাই একসাথে তাহেরাকে দেখার জন্য তার ঘরে যায়। ঘরে গিয়ে সবাই দেখে সে বই নিয়ে বসে আছে তার পড়ার টেবিলে। এবার রাজু তার বাবা মাকে বলে, তাহলে আমি কি দেখলাম? সেদিনের মতো আর তেমন কিছুই হয়নি রাজুর সাথে, সবকিছুই স্বাভাবিক ছিল। এর পরের দিনের কথা, রাতে রাজু খাওয়া দাওয়া করে তার বিছানাতে চলে যায় ঘুমানোর জন্য। বলে রাখা ভালো লিসেনার্স, রাজুর রুমটি ছিল তার বাবা মায়ের বাম পাশে, আর বাবা মায়ের রুমের ওপাশে ছিল তাহেরার রুম। রীতিমতো রাজু ঘুমিয়ে পড়ে। গভীর রাতে তার দরজাতে কারোর ডাকাডাকির শব্দে তার ঘুম ভেঙে যায়। ধুপ ধুপ শব্দ করে দরজাতে কেউ যেন আঘাত করছে বারবার। সে এবার বিছানা থেকে উঠে দরজার সামনে যায়। দরজার কাছাকাছি আসতেই সে শুনতে পায় তারই বোন তাহেরা তাকে ডাকছে। এই কথা শোনার পর রাজু মনে করে তাহেরা বোধহয় ভয় পেয়েছে, তাই তাকে ডাকছে। এবার সে দরজাটি খুলে দেয়। দরজা খুলে যখন সামনের দিকে তাকায়, সামনের দিকে তাকিয়ে ভয়ে থরথর করে কেঁপে ওঠে রাজু। সে দেখে তারই সামনে গতকালের সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, যাকে কিনা গতকাল নদীর ঘাটে দেখেছিল সে। ছেঁড়া মুখ, বিভৎস চেহারা, চোখ নাই, সেই মেয়েটি তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখা মাত্রই রাজু প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর তার জ্ঞান ফিরলে সে তার বাড়ির লোককে সবকিছু জানায়। সে রাতে রাজু এবং তার বাড়ির লোক সবাই একসাথে ঘুমায় এক রুমে। পরের দিন সকালে রাজুর অবস্থা অনেক খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে অনেক বেশি।
তার এই অবস্থা দেখে তার বাড়ির লোকজন তাকে এক হুজুরের কাছে নিয়ে যায়। এরপর হুজুর জানায় রাজু সেদিন নদীর ঘাটে এক খারাপ জিনের পাল্লায় পড়েছিল এবং সেদিন রাতে সেই জিনটি আবারও রাজুর কাছে আসে তার ক্ষতি করার জন্য। আল্লাহর রহমত ছিল বলেই সে বেঁচে গিয়েছে। এরপর হুজুর তার হাতে একটি তাবিজ বেঁধে দেয় এবং বলে তাবিজটা তাকে 21 দিন পর্যন্ত রাখতে হবে। তারপর হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে তারা বাড়িতে চলে আসে। তাবিজটি নেওয়ার পর রাজু স্বাভাবিকভাবেই সুস্থ হয়ে যায়, তার সাথে আর কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন ঘটনাটা এখানেই শেষ? কিন্তু না, আপনার মতো আমিও ভেবেছিলাম ঘটনাটা বোধহয় এখানে শেষ। ঘটনাটা এখানেই শেষ হলেই পারত, কিন্তু শেষ না হয়েই ঘটনাটি মোড় নিল আরেক দিকে। রাজু সুস্থ হওয়ার কিছুদিন পরের কথা এটি। হঠাৎ করে তাহেরার আচরণ অদ্ভুত হয়ে যাচ্ছিল। উদ্ভট সব কাজ করতে থাকে সে, তার সাথে সমস্যা বাড়তেই থাকে দিন দিন। এমনই একদিন তাহেরার মা বাড়ির সব কাজ শেষ করে যখন ঘরে ঢুকলো, তখন সে ঘরে ঢুকে দেখলো তাহেরা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। নিজের মুখটা গ্লাসের খুব কাছে নিয়ে তারই চোখের ভিতরে তাকিয়ে আছে এবং সে ফিসফিস করে কি যেন বলছে। মনে হচ্ছে কেউ যেন আয়নার ওপাশে দাঁড়িয়ে তার সাথে গল্প করছে। এটা দেখার পর তাহেরার মা তাকে একটা ধমক দেয়। ধমক শুনতেই তাহেরার যেন জ্ঞান ফিরে এলো। সে এবার চুপচাপ বিছানায় গিয়ে বসে পড়ল। এরপর সে রাতে তারা একসঙ্গে খাওয়া দাওয়া করে সবাই সবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তাহেরার মা যখন তাহেরাকে ডাকার জন্য তার ঘরে যায়, ঘরে গিয়ে তার বিছানার দিকে তাকিয়ে দেখে তাহেরা বিছানাতে নেই। এরপর এদিক সেদিক খোঁজার পর তাহেরাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তাহেরাকে না পেয়ে তাহেরার বাবা মার যেন পাগল হওয়ার উপক্রম হয়ে যায়। এভাবে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে রাত নেমে আসে, তবুও তাহেরাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তার বাড়ির লোকজন অনেক হুজুরের কাছে যায় তাকে খুঁজতে সাহায্য নেওয়ার জন্য, কিন্তু এক একজন এক এক রকম কথা বলছিল। তাহেরা হারিয়ে যাওয়ার 3 দিন পরের কথা এটি। পাশের বাড়ির এক মহিলা যখন নদীর ঘাটে যাচ্ছিল গোসল করার জন্য, ঘাটের কাছে যেতেই দূর থেকে সে দেখে কেউ একজন বসে আছে নদীর ঘাটে। কাছে গিয়েই দেখে এটা আর কেউ না, এটা তাহেরা। পা দুটো পানির নিচে ডুবিয়ে দিয়ে গুনগুন করে গান গাচ্ছে এবং সেই সাথে তার শরীর দোলাচ্ছে। এই দৃশ্য দেখার পর সে দৌড়ে গিয়ে তাহেরার বাবা মাকে ডেকে আনে। এরপর সবাই মিলে আবারও তাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে আনার পর আবার এক বড় হুজুরকে ডাকা হয়। হুজুর আসার পর সবকিছু দেখে হুজুর বলেন, কিছুদিন আগে দুপুরে তাহেরা যখন গোসল করার জন্য পানিতে নামার পর পানির নিচে ডুব দিতেই তার শরীরের সাথে একটা মাটির কলসের ধাক্কা লাগে। এরপর সে আবার ডুব দিয়ে সেই মাটির কলসটি উপরে তুলে আনে। উপরে তোলার পর দেখে মাটির কলসটি লাল রঙের কাপড়ে মোড়ানো। তারপর সে কলসটিকে ভেঙে ফেলে। মূলত কলসটির ভিতরে একটি কুফরি জিন চালান দেওয়ার জন্য তদবির করা ছিল, সেই সাথে ছোট্ট একটা আতরের মতো সুগন্ধি ছিল। তাহেরা সেগুলো ধরাতে এবং গন্ধ নাকে নেওয়ার জন্য সেই জিনটি তার শরীরে প্রবেশ করে ফেলে। আর এই জিনটি কাউকে মেরে ফেলার জন্য চালান করা হয়েছিল। তার বিপদ সে নিজেই ডেকে এনেছে। এরপর হুজুর আবারও বলে, যতই চেষ্টা করা হোক না কেন এই কুফরি জিনের হাত থেকে তার ক্ষতি রক্ষা করা সম্ভব না। তারপর হুজুর তাদেরকে কিছু রুকিয়া করা পানি আর তেল পরা দিয়ে চলে যায়। যাওয়ার সময় হুজুর শেষবারের মতো বলে যান তাহেরাকে সবসময় চোখে চোখে রাখার জন্য। এভাবে হুজুরের সেই তেল আর পানি পড়া খেয়ে অনেকটা সুস্থ আর স্বাভাবিক হয়ে যায় তাহেরা। এরই 1 মাস পর স্বাভাবিকভাবে রাতে খাওয়া দাওয়া করে সবাই যখন সবার ঘরে চলে যায় ঘুমানোর জন্য, তাহেরাও তার নিজ ঘরে চলে যায়। সবাই তখন ঘুমাচ্ছে। মাঝরাতে তাহেরার ঘরের টিনের চালে এক বিকট শব্দ হয়। সেই শব্দে সবাই ঘুম থেকে আঁতকে ওঠে। এরপর বিছানা থেকে উঠে সবাই তাহেরার ঘরের দিকে দৌড়ে যায়। সেখানে গিয়ে দেখে তাহেরা কোথাও নাই। এরপর তার ঘরের চালাতে তাকিয়ে দেখে উপরে চালাতে এক বিশাল ছিদ্র। ছিদ্রটি এমন যে অনায়াসে 2 জন মানুষ সেদিক দিয়ে বের হয়ে যেতে পারবে। এটা দেখার পর তাহেরার মা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর কান্না করতে থাকে। তাহেরার বাবা আর তার ভাই গ্রামের মানুষদেরকে ডেকে আনে। আশেপাশে থাকা মানুষজন আসলে তাদেরকে সবটা খুলে বলে, আর কয়েকজনকে সাথে নিয়ে সারা রাত খুঁজতে থাকে এদিক ওদিক, কিন্তু কোথাও তাহেরার দেখা মেলে না।
এভাবে একদিন, 2 দিন, 3 দিন নয়, প্রায় 7 দিন পর এক সকালে নদীর ঘাটে তাহেরার লাশকে দেখতে পাই গ্রামের একজন। তাহেরার শরীর ক্ষতবিক্ষত, তার মুখের এক পাশে থেতলানো, চোখ দুটো ফেটে পুরো সাদা হয়ে আছে, সেই সাথে শরীরের অধিকাংশ হাড়গুলো ভাঙা, তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। কতটা বিভৎসভাবে তাকে মেরে ফেলা হয়েছে একবার চিন্তা করুন তো। তারপর তাহেরার নিথর দেহ নিয়ে বাড়িতে আসে, এসে একে একে গোসল, জানাজা এবং দাফন শেষ করা হয়। তাহেরার এই মর্মান্তিক ঘটনার পর গ্রামের মানুষ ভয়ে সেই নদীর ঘাটে যাওয়া বন্ধ করে দেয়। পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল সেই ঘাটটি। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা এখনই জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আমি বিশ্বাস করি এই ঘটনাটি আমার মতো আপনাকেও ভাবতে বাধ্য করেছে আশেপাশের পরিবেশটা আসলে কতটা নিরাপদ। আজকের মতো বিদায় নিচ্ছি। যাওয়ার আগে একবার মনে করিয়ে দিতে চাই, আপনি যদি আপনার জানা বা আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই পাঠিয়ে দিন আমাদেরকে ইমেল করে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো voyerghonta@gmail.com। সেই সাথে জানাতে ভুলবেন না আজকের এপিসোডের কোন ঘটনাটি আপনার কাছে বেস্ট লেগেছে, মুন্সি চাচার ঘটনা নাকি তাহেরার অকাল মৃত্যু। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন কোনো ভয় নিয়ে। আমি আরিফ আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয়ের ঘন্টার সাথেই থাকুন। খোদা হাফেজ।